আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন আন্তর্জাতিক 48 বাংলা সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানে টানা সপ্তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, উপসাগরীয় মার্কিন মিত্রদের উপর পাল্টা আঘাত। ইরান ইস্যুতে আরেকটি যুদ্ধের ঝুঁকিতে ট্রাম্প। সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা। ফিলিস্তিনি বন্দীদের জন্য কুমির বেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর। ইরানে গতকাল শুক্রবার দিবাগত রাত্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে টানা 7 রাত মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান। পাল্টা জবাব দিয়েছে তেহরানও। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোই পাল্টা হামলা চালিয়েছে দেশটি। পাল্টাপাল্টি এসব হামলায় উভয় পক্ষ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু বানিয়েছে। হামলা হয়েছে হরমুজ প্রণালীতেও। নতুন করে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রণালীর কাছে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার নিয়ন্ত্রণে নিয়েছেন মার্কিন মেরিন সেনারা। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানায়, হরমুজের দক্ষিণাংশের মাইন পাতা পথ ধরে চলাচলের সময় দুটি ট্যাঙ্কারের বিস্ফোরণ হয়েছে। এতে ট্যাঙ্কার দুটিতে আগুন ধরে যায়। কিন্তু মার্কিন সামরিক বাহিনী এ প্রতিবেদনকে ভুয়া বলেছে। সশস্ত্র ব্যক্তিরা ইয়েমেনে উপকূলে আরেকটি জাহাজ আটক করেছেন। এর মধ্য দিয়ে হরমুজের পাশাপাশি লোহিত সাগরের সংকীর্ণ পথ বাব আল মানদেব দিয়েও জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ অঞ্চল থেকে রাসায়নিক সার, এমনকি 1 ফোঁটা তেল ও গ্যাস রপ্তানি হবে না। আইআরজিসি জানায়, হরমুজ দিয়ে চলাচলের সময় নিয়ম ভাঙ্গায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়ে 4টি জাহাজ রুখে দেওয়া হয়েছে। যুদ্ধ বন্ধের জন্য সই হওয়া সমঝোতা ভেঙে গত সপ্তাহ থেকে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে ওয়াশিংটন ও তেহরান। দুই পক্ষই সর্বাত্মক যুদ্ধে আবার ফিরে যাওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। ইরানের সংবাদ মাধ্যম জানায়, হরমুজ প্রণালী ঘেঁষা উপকূলীয় হরমুজগান প্রদেশে আজ শনিবার দিনের শুরুতে শত্রুপক্ষ হামলা চালিয়েছে। হামলায় 3 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। হামলায় সেখানকার 2টি সেতু ও একটি সড়ক টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এর আগে জানায়, শুক্রবার দিনের শুরুতে মার্কিন হামলায় দেশটির দক্ষিণাঞ্চল অন্তত 5টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের বন্দর খামিরের সেতুগুলোই হামলায় 7 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ওই এলাকায় রেল স্টেশনেও হামলা হয়েছে। আরও পূর্বে এবং উপকূল থেকে দূরে পাকিস্তান সীমান্তবর্তী ইরান শহর প্রদেশের একটি বিমানবন্দর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই গতকাল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যদি মার্কিন হামলা আরও কয়েকদিন অব্যাহত থাকে তাহলে আমরা পূর্ণাঙ্গ আক্রমণাত্মক অভিযানের পর্যায়ে প্রবেশ করব। বাহরাইন, কাতার, কুয়েত সহ মার্কিন বিমান ঘাঁটি থাকা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় হামলা চালানোর কথা নিশ্চিত করেছে তেহরান। সেই সঙ্গে ভারত মহাসাগরের উত্তরে অবস্থানরত একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে তেহরান। কুয়েতের কর্তৃপক্ষ বলেছেন, দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে কুয়েতের সামরিক বাহিনী জানায়, তারা ইরানের ড্রোন হামলার জবাব দিয়েছে। আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে মার্কিন ড্রোনের একটি মজুদাগারে হামলা চালিয়েছে তারা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের সহায়তায় বাহরাইনের প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রটি ধ্বংস করা হয়েছে। চিরকাল স্থায়ী হবে এমন কোনো ভাবনা নিয়ে কেউ কখনো যুদ্ধ শুরু করেন না। অথচ ভিয়েতনাম যুদ্ধের পর থেকে মার্কিন প্রেসিডেন্টরা বারবার এমন সব সংঘাতে জড়িয়ে পড়েছেন, যা বছরের পর বছর ধরে চলতেই থাকে। অন্তত পরবর্তী কোনো প্রেসিডেন্ট বা তারও পরের জন এসে যখন দেখেন যে এ যুদ্ধের খরচ ও রাজনৈতিক খেসারত দেওয়ার কোনো মানে নেই, তখন তিনি নিজেকে বিজয়ী ঘোষণা ও সেনা প্রত্যাহার করে বাড়িতে ফিরে যান। ইরান ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হয়তো একই ফাঁদে পড়তে যাচ্ছেন। তিনি যখন নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন তখন যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের কথা বাদই থাক, যে কোনো ধরনের দীর্ঘস্থায়ী বা অনন্ত যুদ্ধে কখনো না জড়ানোর কথা বলেছিলেন তিনি। অথচ সমালোচকেরা বলছেন, ইরানের ক্ষেত্রে তিনি ঠিকই সেই চিরস্থায়ী যুদ্ধের ঝুঁকি তৈরি করছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে যে ইরান যুদ্ধ প্রচণ্ড শক্তি দিয়ে শুরু করেছিল, তা কখনো আলোচনা আবার কখনো হামলার মধ্য দিয়ে মোড় পরিবর্তন করেছে। ইরান সরকারের পতন ঘটানো কিংবা দেশটির পরমাণু কর্মসূচি বন্ধ করার যে লক্ষ্য ট্রাম্প ঘোষণা করেছিলেন, তা অর্জনে তারা এ পর্যন্ত ব্যর্থ হয়েছেন। উল্টো এ যুদ্ধ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে এক নতুন ও অত্যন্ত জটিল সংকটের জন্ম দিয়েছে।
কূটনৈতিক প্রচেষ্টা এখন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত সাময়িকভাবে হলেও একজন হতাশ ট্রাম্প নিজেকে আবারও যুদ্ধের ময়দানে আবিষ্কার করছেন। ইতিমধ্যে যুদ্ধবিরতি ভেঙে গেছে এবং হরমুজ প্রণালীও অবরুদ্ধ হয়ে পড়েছে। 1 মাসও পার হওয়ার আগে ভেস্তে গেছে ট্রাম্পের সেই সমঝোতা স্মারক, যা নিয়ে তিনি দাবি করেছিলেন যে এটি তাদের সব লক্ষ্য পূরণ করেছে। যদিও সমঝোতা স্মারকটি নিয়ে নানা মহলে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ছিল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ বলেন, উভয় পক্ষ এই সমঝোতা স্মারকে শান্তির সেতু হিসেবে দেখেননি, বরং তারা এটিকে ভিন্ন উপায়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেছে। আলী ভায়েজ সতর্ক করে বলেন, একটি টেকসই সমাধানের জন্য দীর্ঘমেয়াদী কোনো কৌশল না থাকলে এ পরিস্থিতি আরেকটি অনন্ত যুদ্ধের ক্ষেত্র তৈরি করার ঝুঁকি বাড়াবে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ও ইরাকে দীর্ঘদিনের সামরিক অভিযানে জড়িয়ে ফেলে এবং দেশ দুটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়। শত্রুভাবাপন্ন সরকারগুলোর পতন ঘটানোর মাধ্যমে শুরু হওয়া এসব সংঘাত পরবর্তী সময়ে স্থায়ী বিদ্রোহীদের দমনের লড়াইয়ের রূপ নেয়। অবশেষে বিপুল অর্থ খরচ ও বহু প্রাণের বিনিময়ে যুদ্ধগুলো হয় কোনো অমীমাংসিত অবস্থায় না হয় পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। লন্ডনের কিংস কলেজের যুদ্ধবিদ্যা বিষয়ের ইমেরিটাস অধ্যাপক লরেন্স ডি ফ্রিডম্যান গত বছর দ্য এজ অফ ফর ওভার ওয়ার্কস শিরোনামে একটি প্রবন্ধ লেখেন। তিনি বলেন, শক্তিশালী সামরিক বাহিনী থাকা দেশগুলোর প্রভাবশালী নেতারা প্রায় একটি ভুল ধারণার ফাঁদে পড়েন, যাকে স্বল্পস্থায়ী যুদ্ধের বিভ্রম বলা যেতে পারে। এ নেতারা মনে করেন যুদ্ধে তারা খুব দ্রুত জয়লাভ করতে পারবেন এবং এর কোনো বিরূপ পরিণতি তাদের ভোগ করতে হবে না। অধ্যাপক ফ্রিডম্যানের মতে, ইরানের ট্রাম্প এবং ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ের ক্ষেত্রে একই বিষয় দেখা যাচ্ছে। তারা সামরিক শক্তির সীমাবদ্ধতা বুঝতে ব্যর্থ হয়েছেন এবং এমন সব লক্ষ্য নির্ধারণ করেছেন যা অর্জন করা যদি আদৌ সম্ভব হয়, তবে তা শুধু দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমেই সম্ভব। যুদ্ধক্ষেত্রের শ্রেষ্ঠত্বকে যদি একটি স্থায়ী রাজনৈতিক ও কূটনৈতিক সাফল্যে রূপ দেওয়ার সঠিক কৌশল না থাকে, তাহলে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামরিক বাহিনী দিয়েও লক্ষ্য অর্জন সম্ভব হয় না। ট্রাম্পের সামনে এখন বাড়তি চ্যালেঞ্জ হলো তিনি মার্কিন জনগণের কাছে রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য স্থলসেনা ইরানের মাটিতে না পাঠিয়ে শুধু বিমান ও নৌবাহিনীর শক্তি ব্যবহার করে এই যুদ্ধে জিততে চাইছেন। 1991 সালের পারস্য উপসাগরীয় যুদ্ধ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং এটি লক্ষ্য অর্জনে সফল হয়েছিল, কারণ তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের রাজনৈতিক উদ্দেশ্য ছিল সীমিত, শুধু কুয়েত থেকে ইরাকের সাদ্দাম হোসেনকে বিতাড়িত করা। কিন্তু তার ছেলে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ ইরাকের বিরুদ্ধে দ্বিতীয় যুদ্ধের সময় এ শিক্ষা ভুলে যান, যার চূড়ান্ত ফলাফল হিসেবে ওই অঞ্চলে উল্টো ইরানের রাজনৈতিক ও সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পায়। আফগানিস্তানের ক্ষেত্রেও জুনিয়র বুশ তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর তিনি ও তার উত্তরসূরিরা আফগান সমাজকে নতুন করে গড়ে তোলার ব্যর্থ চেষ্টা করেন। অবশেষে ওয়াশিংটন যখন এ দীর্ঘ চেষ্টায় ক্লান্ত হয়ে পড়ে, তখন সেখানে তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। তবে ইরানের ট্রাম্পে যুদ্ধযাত্রার পেছনে সম্পূর্ণ ভিন্ন একটি যুক্তিও রয়েছে, যা নিজে বহুবার উল্লেখ করেছেন। তার মতে 1979 সালে ইরানের শাহের পতন এবং পরে 60 জনের বেশি মার্কিনীকে জিম্মি করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরান যে দ্বন্দ্বের শুরু হয়েছিল তা 47 বছর ধরে চলছে। ট্রাম্প মূলত ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এ দীর্ঘদিনের পুরনো সংঘাতেরই একটি চূড়ান্ত অবসান ঘটাতে চান। সৌদি আরবের মাটিতে অবস্থিত একটি মার্কিন